আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে আজকে আমি নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে স্যাম্পল কোশ্চেনটা আছে এটা নিয়ে আলোচনা করব। সো আশা করছি তোমরা খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখবে, কেননা তোমরা জানো যে তোমাদের নতুন কারিকুলামে কিন্তু যে অর্ধবার্ষিক মূল্যায়নটা হয়েছিল সেটা কিন্তু কোনো পরীক্ষা হয়েছিল না, বাট এবার কিন্তু তোমাদের ফাইনালে বার্ষিক পরীক্ষায় যে মূল্যায়নটা হবে সেটা কিন্তু বার্ষিক পরীক্ষা নামেই হবে এবং তোমাদের 3 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে। এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এই কপিটি মানে স্যাম্পল প্রশ্নটি তোমরা স্কুল থেকে হোক বা ইন্টারনেট থেকে হোক তোমরা এটি সুন্দর করে একটা কপি বের করে নেবে, নিয়ে তোমাদের টেবিলে রেখে দেবে প্রত্যেকটা সাবজেক্টে। কেননা তোমাদের কিন্তু এই প্রশ্নটা অনুযায়ী হুবহু এই প্রশ্নটা আসবে না, বাট এই প্রশ্নে যেভাবে যেখানে যে প্রশ্ন দেওয়া আছে সেটাই কিন্তু আসবে। আর যেহেতু বিষয়টা একেবারেই নতুন, তোমরা প্রথম পরীক্ষা দিবে এবার, সেহেতু প্রত্যেকটা প্রশ্ন তোমাকে বোঝা লাগবে যে কোথায় কোনটা থাকবে, কারণ প্রশ্নটা কিন্তু অনেক বড়। আমি তোমাদের এখন দেখাবো, শুধু প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতগুলো প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে। সো তুমি হুট করে যাই কিন্তু পরীক্ষার হলে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে না, তাই আগে থাকতে এই প্রশ্নটা তোমার কাছে রাখবে। সো প্রথমেই তোমার যেটা থাকবে সেটা হচ্ছে পার্ট এ, রিডিং মানে পড়ার অংশ থেকে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে যে প্রশ্নের মান বন্টন আছে, কি ধরনের প্রশ্ন হবে, কত নাম্বার, সেটি এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা দেখোনি তারা দেখে নিও। তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা, মার্কস থাকবে কত, 100। রিডিং পার্টে তোমাদের কি থাকবে দেখো, এখান থেকে তোমাদের একটি প্যাসেজ থাকবে। 1 নাম্বার সেটা বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। মানে এই প্যাসেজটি তুমি খুব সুন্দর করে পড়বে এবং এর নিচে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো তুমি সম্পূর্ণ করবে। সো তাহলে ফার্স্টে তোমাদের একটি কি থাকছে, প্যাসেজ থাকছে। এই প্যাসেজটি তুমি সুন্দর করে পড়বে। তবে এই প্যাসেজটি কিন্তু হুবহু তোমাদের টেক্সট বই থেকে থাকবে না, বাট তুমি টেক্সট বইতে যে এক্সপিরিয়েন্স গুলো করছো ওই ধরনের কোনো একটা লেখা এখানে টেক্সট আকারে তুলে দেওয়া থাকবে। সো ফার্স্টে তোমরা প্যাসেজটি ভালো করে পড়বে। পড়ার পরে কি করবে, 1 নাম্বারের এ সেকশন দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে বলা হচ্ছে যে সঠিক উত্তরটি বাছাই করো বিকল্পগুলো থেকে। মানে এখানে 4টা অপশন দেওয়া আছে, তুমি যেইটি সঠিক হবে সেটি শুধুমাত্র তুমি লিখবে। তবে এখানে আমি একটু সময় নেব, প্রশ্নটা বুঝতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় নাম্বারটা ভালো পাবে। ইংরেজিতে বিশেষ করে আমাদের রেজাল্টটা কিন্তু খারাপ হয় ভালো মানে প্রিপারেশন থাকা সত্ত্বেও সঠিক অ্যান্সারটা লেখার নিয়মটা না জানার কারণে। আমি যেটা আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে থাকি যে প্রশ্নে ইংরেজিতে দুটো ভাবে লেখা যায়, একটা হচ্ছে প্রশ্নটা তুলে এবং আরেকটা হচ্ছে প্রশ্ন না তুলে। সো তুমি যখন প্রশ্নটা তুলে লিখবে তখন তোমার সময়টা এত বেশি লেখা যাবে তুমি কিন্তু সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে না, কেননা তুমি এই প্রথমে একটি প্রশ্ন পেলে, অনেক বড় একটা প্রশ্ন, অনেকগুলো অপশন আছে। তাহলে আমি তোমাদের শর্টকাট ওয়েতে যেটা বলছি, তোমরা এখানে লিখবে প্রথমে 1 নাম্বার দিবে, যে উপরে যে এটা 1, এখানে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1। এরপরে এ নাম্বার দিবে, এ নাম্বার দেওয়ার পরে বড় হাতের এ লিখবে, লেখার পরে তুমি কি করবে, ছোট হাতের এ লিখবে। ছোট হাতের এ লেখার পরে দেখো এখানে 4টা অপশন আছে, তুমি এগুলো কিচ্ছু তুলবে না। এখানে যে প্রশ্ন আছে একটা ছোট হাতের এ দিয়ে সেটা উঠাবে না, তুমি জাস্ট এই 4টা রোমান সংখ্যার মধ্যে মনে করো সে 4 নাম্বারটা হবে, তুমি 4 নাম্বার দেবে। এ নাম্বার লিখবে বড় হাতের দিয়ে, ছোট হাতের এ দিয়ে 4 নাম্বার দেওয়ার পরে তুমি কি করবে, তুমি দেওয়ার পরে এখানে শুধুমাত্র যে অপশনটা সঠিক মনে করো এটা সঠিক, তুমি এইটা লিখবে। আর এখানে তোমার কিছু লেখা লাগবে না, তাহলে তোমার এ নাম্বারের কাজ শেষ। আচ্ছা, তাহলে তোমরা সংক্ষেপে লিখবে, এ নাম্বার দেবে ছোট হাতে, দেওয়ার পরে এখানে শুধুমাত্র যে অপশনটি অ্যান্সার হবে তুমি সেই রোমান সংখ্যাটা দিবে, দেওয়ার পরে এই শব্দটা শুধু এই সেন্টেন্সটি তুলে দেবে। সো তোমাদের কাজটা তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এভাবে যতগুলো নিচে আছে তুমি সবগুলো দিবে, তাহলে এখানে তুমি কয়টা থাকছে, 5টা। চুজ দ্য বেস্ট অ্যান্সার তুমি 5টা পাবে। আচ্ছা, এখানে বি নাম্বারে আছে রাইট অ্যান্সার্স টু দ্য ফলোইং কোশ্চেনস। এখানে তোমাকে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানেও তুমি লিখে নেবে বি নাম্বার দিয়ে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার বি। বাস, এখানে দেওয়ার পরে রোমান সংখ্যা এ দিয়ে তুমি সরাসরি অ্যান্সার লিখবে। এই রোমান সংখ্যা এই প্রশ্নের অ্যান্সারটা তুমি উঠাবে, মানে এই প্রশ্নটা তুমি উঠিয়ে দিবে না, শুধুমাত্র প্রশ্নের অ্যান্সার লিখবে।
তাহলে তোমার সময়টা কিন্তু এখানে সেভ হবে। অনেকগুলো অপশন তোমাকে লিখতে হবে, তুমি সময় পাবে। এরপর আছে সি। সি নাম্বারে কি লিখবে? অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার সি। লেখার পরে এখানে তুমি কলামে কিভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি। দেখো, বিলো ইজ আ টেবিল উইথ 2 কলামস। নিচে দুটো কলাম আছে, টেবিল আছে। টেবিলে একটি টেবিল আছে, টেবিলে দুটো কলাম আছে। এটা একটা টেবিল, এটা দুটো কলাম, 1 2। ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে বাম পাশের কলামে শব্দ দেওয়া আছে। অ্যান্ড ইন দ্য রাইট কলাম আর ডেফিনেশনস। এবং ডান কলামে সংজ্ঞা দেওয়া আছে। ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড। তোমাদের কাজটা সহজ করে দিয়েছে। যদি তোমাদের প্রশ্ন এভাবেই দেওয়া থাকে ফাইনালে, সো তোমাদের এখানে বলা হচ্ছে ম্যাচ করো প্রতিটা এই শব্দের সঙ্গে এই সংজ্ঞাগুলো। এই ম্যাচ করার পরে কি করবে তুমি? শুধুমাত্র এখানে দেখো প্রতিটা ফাঁকা জায়গা দেওয়া আছে। এই যে এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে 4টাই ফাঁকা দেওয়া আছে। এই পাশে তোমার 5টা কিন্তু বাক্য শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো শুধুমাত্র প্রথম অক্ষরটা, বড় হাতের অক্ষরটা তুমি যেখানে যেটা হবে সেখানে লিখবে। সো মূল কথা হচ্ছে এই কলাম এতে দেওয়া আছে ওয়ার্ড, আর কলাম বি তে দেওয়া আছে ডেফিনেশন মানে সংজ্ঞা। এইটার অর্থ কি বিস্তারিত ব্যাখ্যা। তুমি শুধুমাত্র এখানে যেটা হবে তার প্রথম অক্ষরটাই ফাঁকা জায়গায় বসিয়ে দিবে। এটা এখানে বলা হচ্ছে স্পেস প্রোভাইডেড। করেসপন্ডিং মানে অনুরূপ অক্ষরটা এখানে বসাতে হবে। সো তোমাদের টেবিল গেল একটা, সবগুলো তোমাদের রিডিং। কিন্তু এখন 2 নম্বরে বলছে রিড দ্য ফলোইং কনভারসেশনস এন্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোজ। সেখানে একটি কনভারসেশন মানে ডায়লগ আছে, মানে কথোপকথন আছে। এটা তুমি পড়বে ভালো করে, এরপরে নিচে যে কাজগুলো আছে সেগুলো করবে। আচ্ছা, সেখানে কি কাজ আছে দেখো না। গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। বলছে তুমি এই বাক্যটির সাথে একমত কি দ্বিমত, সেটা তুমি এখন কি করো, তোমার অপিনিয়নটা জানাও, মতামতটা জানাও। কোন সেন্টেন্সটা দেখো? দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং। এই হিউম্যান ট্রাফিকিং সম্পর্কে সরকার এবং অর্গানাইজেশন গুলো সম্পর্কে তোমার এখানে যে একটা কনভারসেশন দেওয়া আছে, এই কনভারসেশনে তুমি একমত এবং দ্বিমত তোমার অপিনিয়নটা লিখবে। এখানে হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে মানব পাচার। মানব পাচার সম্পর্কে সুন্দর একটা এখানে ডায়লগ দেওয়া আছে, কথোপকথন দেওয়া আছে। এটি সম্পর্কে তোমাকে তোমার নিজের এগ্রি এবং ডিসএগ্রি মানে অপিনিয়ন লিখতে হবে। তুমি একমত না দ্বিমত। সো এই কাজটা তোমাদের এখানে করতে হবে। তাহলে আমাদের দুটো অপশন গেল। এরপরে আসছে নাম্বার 3। রিড দ্য ফলোইং টেক্সট অন সাইবার ক্রাইম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এখানে একটি সাইবার ক্রাইম সম্পর্কে টপিক আছে, মানে টেক্সট আছে, সেটা তুমি পড়বে এবং নিচে দেওয়া কাজটা তুমি সম্পূর্ণ করবে। সো কি কাজ করতে হবে এখানে? আর সাইবার ক্রাইম মানে কি নিশ্চয় তোমরা জানো। সাইবার ক্রাইম মানে হচ্ছে ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করে ইলিগ্যাল মানে অনৈতিক কোনো কাজ করা। সেটা হ্যাকিং হতে পারে, যে কোনো মানুষের আইডেন্টিটি, ব্যাংক ব্যালেন্স চুরি করা হতে পারে, এভরিথিং অ্যাকচুয়ালি অনলাইনে অনৈতিক কাজ করাটা হচ্ছে সাইবার ক্রাইম। এখানে দেওয়া আছে, একটু প্যাসেজে বলা আছে। এই সম্পর্কিত তোমাদের যে কাজটি হবে সেটি কি? কমপ্লিট দ্য ফলোইং টেবল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস। রেসপেক্টিভ কলাম মানে হচ্ছে এই যেখানে যেটা লিখতে হবে। যেমন ইফেক্ট হলে এখানে লিখবে, প্রিভেন্টিভ মেজার্স হলে এখানে লিখবে। এই সম্পর্কে এখন এখানে দেওয়া আছে কয়েকটা অপশন। হ্যাকিং, আইডেন্টিটি থেফট, তারপর হচ্ছে অনলাইন ফ্রড আর ফিশিং, ম্যালওয়্যার অ্যাটাকস। এই বিষয়গুলো সম্পর্কে ইফেক্ট লিখবে, ফলাফলটা কি লিখবে এবং এটা কিভাবে দূর করা যায় সেটাও তোমাকে লিখতে হবে এই গ্রিডের মধ্যে। সো তুমি এই প্যাসেজটা পড়ে তারপর লিখবে। নিশ্চয় তাহলে বুঝতে পারছো যে স্যাম্পল কোশ্চেনে যতগুলো অপশন দেওয়া আছে সব কিন্তু তোমাকে করতে হবে। এই জন্যই প্রথমে আমি তোমাদের এই প্রশ্নটা হাতের কাছে রাখতে বলেছি। প্রতিনিয়ত দেখবে, প্র্যাকটিস করবে, আর তোমাদের টেক্সট বুকে যেটা আছে সেগুলো করবে, তাহলেই পারবে। নাহলে কিন্তু খুব সহজে ভালো নাম্বার তুলতে পারবে না। প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো, তাহলে আমাদের পার্ট এ রিডিং অংশ কিন্তু এই 3 নাম্বার কোশ্চেন দিয়েই শেষ। বাট তোমাদের মনে আছে নিশ্চয় যে 1 নাম্বারের কোশ্চেনে কিন্তু আমরা এ পেয়েছিলাম, বি পেয়েছিলাম। এবার আছে পার্ট বি। পার্ট বি তে কি আছে? অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, কবিতার প্রশংসা। কবিতার প্রশংসা মানে কি?
কবিতাটা কিভাবে লিখিত, কোন ছন্দে বা মেটাফোর কি, সিমিলি কি, কবিতার ব্যাখ্যা। সো তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে কবিতা সম্পর্কেও কিন্তু তোমাদের অনেক ভাস্ট নলেজ থাকতে হবে। এই কবিতা তোমাদের মূল বইতে যেটা পড়বে সেটা কিন্তু আবার দেওয়া যাবে না, সেই প্রশ্ন তুমি কিন্তু পাবে না। টেক্সট বুকে শুধু পড়বে নিজেকে প্রস্তুত করার জন্য, স্কিলগুলো ডেভেলপ করার জন্য। সো তোমাদের কবিতা সম্পর্কে যে প্রশ্ন থাকবে, এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোইং পোয়েম এন্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। প্রত্যেকটা একই নির্দেশনা, যে আগে যে বিষয়টা থাকবে তুমি পড়বে, তারপরে যে কাজটা দেওয়া আছে সেটি করবে। সো এখানে একটি কবিতা থাকবে, সেই কবিতা সম্পর্কে তোমাকে কি করতে হবে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে 5টি প্রশ্ন থাকবে, তোমাকে সেই 5টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এখানেও প্রশ্ন তুলবে না, শুধু অ্যান্সার লিখবে। নেক্সট বি নাম্বারে কি আছে, রিড দ্য পোয়েম এগেইন। কবিতাটি আবার পড়ো এন্ড আইডেন্টিফাই 3 মেটাফোরস এন্ড 2 সিমিলিস ইউজড ইন দ্য পোয়েম। এই কবিতায় ব্যবহৃত হয়েছে এমন 3টি মেটাফোর এবং 2টি সিমিলিস লেখো। দেন এক্সপ্লেইন দ্য পারপাসেস অফ দেয়ার ইউজেস। এবং এই 3টি মেটাফোরস এবং 2টো সিমিলিস কেন ব্যবহার করা হয়েছে, উদ্দেশ্যও কিন্তু লিখতে হবে। নিশ্চয় তাহলে বুঝতে পারছো কতটা কঠিন হবে তোমাদের জন্য। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূল বই অনুযায়ী তোমাদের যে কবিতাগুলো আছে সবগুলো পড়ে ফেলবে। ওখানে সিমিলি, মেটাফোর, ইমেজ যা আছে, যেগুলোকে বলা হয় লিটারেরি টেক্সট, এই বিষয়গুলো কিন্তু আয়ত্ত করতে হবে। সো সেই ক্ষেত্রে এটা আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং। এখন এই পোয়েমটি পড়বে এবং তোমার অভিজ্ঞতাটি ব্যাখ্যা করবে। তো এখানে কিন্তু তোমার কিছু বিষয় আছে, তাহলে এখানে তোমাদের কাজটি এখানে হচ্ছে তুমি রিড দ্য পোয়েম এগেইন, কবিতাটি আবার পড়বে, অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, এবং তোমার অনুভূতিকে তুমি সেটি ব্যাখ্যা করবে। এরপরে আসছে পার্ট সি, রাইটিং, লিখিত অংশ। এখানে থাকবে 5 থেকে 7 পর্যন্ত। তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লার্নার্স শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দেয়ার রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস। তো তোমাদের বিভিন্ন লেখার ক্ষেত্রে তোমাদের টেক্সট বুকের যে লেখাগুলো আছে এইগুলোকে খুব কঠোরভাবে ফলো করতে বলা হচ্ছে। তোমরা টেক্সট বুকে বিশেষ করে রাইটিং পার্টে যে অংশগুলো পাবে, যে কোনো জায়গায় বলা আছে এটা লিখো, তখন কিন্তু সেই অংশটাই তোমাদের লিখবে। ওই ধরনের প্রশ্ন হবে, হুবহু আসবে না, বাট ওই রকমই আসবে। সো 5 নম্বরে কি আছে, ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস প্রফাউন্ড সিগনিফিকেন্স। সো তুমি জানো যে সাংস্কৃতিক ঐতিহ্য একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখছে। রিফ্লেক্টিং কান্ট্রিজ রিচ হিস্ট্রি, একটা দেশের সমৃদ্ধির ইতিহাস। ডাইভার্স ট্র্যাডিশন, বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় যে ইতিহাস থাকে সেটি। তো এই বিষয়গুলো তোমাদের কি করতে হবে, এই বিষয়গুলো লিখতে হবে। আচ্ছা, তাহলে তোমরা এখানে যেটি করবে সেটি হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি। তো আসলে এটা কি, একটা হেরিটেজ, কালচারাল, এটা ঐতিহ্যগত সাংস্কৃতিক স্থান, মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের ঐতিহ্যগত বৈচিত্র্য আছে, জাতীয় পরিচয় আছে, এই বিষয়গুলো আছে। থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি হুইচ হ্যাজ স্পেশাল ভ্যালুজ। আর যেটি আমাদের কি নির্দিষ্ট একটা মূল্য আছে, এই বিষয় সম্পর্কে লিখতে হবে। মূলত তোমাদের এখানে কাজটি হচ্ছে কি অংশ, প্যারাগ্রাফ অংশ। এখানে তোমরা লিখবে প্যারাগ্রাফ। সো 5 নম্বরে তোমাদের কি লিখতে হবে, তাহলে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ কি সম্পর্কিত, দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের ঐতিহাসিক বা সাংস্কৃতিক যে ঐতিহাসিক স্থান আছে তার গুরুত্ব সম্পর্কে লিখতে হবে। সো তাহলে তোমাদের প্যারাগ্রাফ সম্পর্কে এখানে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। নেক্সট যেটা আছে, তুমি এই প্যারাগ্রাফ লেখার জন্য কি করবে সেখানে নির্দেশনা দেওয়া আছে। যেমন টপিক সেন্টেন্স লিখবে, একটা আইডিয়া লিখবে, এই আইডিয়াকে তুমি পরে সুন্দর করে গুছায় লিখে তুমি এটা শেষ করবে। এই বিষয়টা তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, তোমরা পড়ে নেবে। নাম্বার 6 আমরা দেখি। নাম্বার 6 তোমাকে বলছে যে the Venn diagram below shows some similarities, some dissimilarities and some common features between the garment sector and the IT sector of Bangladesh. এখানে নিচে একটি ভেন ডায়াগ্রাম আছে, যেটি বাংলাদেশের আইটি সেক্টর এবং গার্মেন্টস সেক্টরের কিছু কমন বিষয় আছে, কিছু মিল আছে এবং কিছু অমিল আছে। সিমিলার মানে মিল, ডিসিমিলার মানে অমিল, এবং কমন মানে দুটোর মধ্যে সাধারণ কিছু মিল আছে। এই ভেন ডায়াগ্রাম সম্পর্কেও কিন্তু আমরা আগের ক্লাস করেছি। ভেন ডায়াগ্রামের সহজ মানে হচ্ছে চিত্রের মাধ্যমে তোমাকে কিছু বিষয় দেখানো হবে, যেমন এটা। আর দুটোরই কিন্তু আলাদা আলাদা আছে, এই যে ফোকাস করা হয়েছে।
এবং কমন দেখো এই চিত্রটা বুঝতে হবে। ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে কিন্তু একটা চিত্র, গ্রুপ অফ ওয়ার্ডস, কিছু দলীয় কিছু একটা ম্যাটেরিয়ালস থাকে, এলিমেন্টস থাকে, যেটাকে বোঝানোর জন্য এই ভেন ডায়াগ্রামটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কমন বিষয় থাকে এবং তার নির্দিষ্ট নিজস্ব বিষয় সাহিত্য কিছু বিষয় থাকে, যেগুলো দেখো দুই পাশে দেওয়া আছে। আর এই কমনটা হচ্ছে দুটোর মাঝে কমন। কোন কোনের ভিতরে? সেটা হচ্ছে গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টর। এখানে তোমাদের এই বিষয়টা লিখতে হবে। আর এটা কত ওয়ার্ডের লিখতে হবে দেওয়া আছে দেখো, এসে লিখতে হবে 250 ওয়ার্ডের মধ্যে। সো এসে সম্পর্কেও তোমাদের কিন্তু সম্যক ধারণা থাকতে হবে। আরো একটি কোয়েশ্চেন তোমাদের রাইটিং হ্যান্ডে আছে, আর সেটি হচ্ছে এক্সপ্লানেটরি টেক্সট, মানে ব্যাখ্যামূলক একটা টেক্সট তোমাকে লিখতে হবে। এখানে তোমাকে টেক্সট দিয়ে দিবে, এই টেক্সটটা তোমাদের লিখতে হবে গ্রিড ব্যবহার করে। তোমরা যারা 9-এ আছো জানো যে তোমাদের টেক্সট বুকটা কিন্তু এভাবেই সাজানো, বিভিন্ন গ্রিডে তোমরা কাজ করেছো। সেই দুটো গ্রিড তোমাদের এখানে কি করতে হবে, এই টেক্সট পড়ে ব্যাখ্যা করে লিখতে হবে। সো এটাই তোমাদের স্যাম্পল কোশ্চেন। আর এদিকে রুব্রিক্স যা আছে, আমি আগের ক্লাসে রুব্রিক্স নিয়ে আলোচনা করেছি, আজকে পুরো স্যাম্পল ক্লাসটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখন তোমরা এই স্যাম্পল কোশ্চেনটি প্রত্যেকের বাসায় পড়ার টেবিলে নিবে এবং ধরে ধরে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। সো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।